নমস্কার বন্ধুরা, আপনাদের হয়তো মনে হয় যে আমরা গ্লোবাল মার্কেট লিডিং যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কি ইনভেস্ট করতে পারি না। আমরা এই কথাটা জানি যে যে সমস্ত কোম্পানি বিদেশি কোম্পানি তাদের শেয়ার আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে লিস্টেড নয়, সেই সমস্ত কোম্পানির ডিরেক্ট শেয়ারে আমরা ইনভেস্ট করতে পারি না। তাহলে কি এই গ্লোবাল কোম্পানিগুলোয় গ্লোবাল মার্কেট লিডিং কোম্পানিগুলোয় আমাদের ইনভেস্ট করার কোনো অপশন বা উপায় নেই? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে আছে, এবং নিশ্চয়ই আছে। সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডের একটা ক্যাটেগরি আছে যেটাকে বলে ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড বা গ্লোবাল মিউচুয়াল ফান্ড। এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আমরা গ্লোবাল মার্কেট লিডিং কোম্পানি বা অন্যান্য গ্লোবাল কোম্পানিতে ইনভেস্ট করতে পারি। তো এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড যেভাবে গ্লোবাল কোম্পানিগুলো ইনভেস্ট করতে পারে সেটা হচ্ছে দুরকম উপায়। একটা হচ্ছে ডিরেক্ট শেয়ারে ইনভেস্ট করতে পারে, আরেকটা হচ্ছে অন্য ফান্ডে ইনভেস্ট করতে পারে যারা অলরেডি এই সমস্ত গ্লোবাল কোম্পানির শেয়ার কিনে রেখেছে, অর্থাৎ ফান্ড অফ ফান্ড। তো এখানে মনে রাখা দরকার যে এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড এটা কিন্তু রেগুলেটেড হয় অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতো সেবির দ্বারা, এবং আমরা কিন্তু এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব ডলারে নয়, ইন্ডিয়ান রুপিসে। অর্থাৎ অন্যান্য মিউচুয়াল ফান্ডে যেমনভাবে আমরা ইনভেস্ট করি ঠিক সেরকমভাবেই ইনভেস্ট করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিও আলোচনা করব যে এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে কাদের ইনভেস্ট করা উচিত, কেন এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত, এবং এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এবং তার ট্যাক্সেশন রুলগুলো আমরা জানব। তো প্রথমেই আসি কাদের এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত। তো প্রথমেই বলে রাখা দরকার যে যাদের পোর্টফোলিও প্রপারলি ডাইভার্সিফাইড ডোমেস্টিক মার্কেটে তাদেরই কিন্তু ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডের দিকে এগোনো উচিত। অর্থাৎ ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড, আমাদের দেশের মিউচুয়াল ফান্ডগুলো প্রপারলি ডাইভার্সিফাইড পোর্টফোলিও রয়েছে, অর্থাৎ ক্যাটেগরি ওয়াইজ লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং অন্যান্য ফ্লেক্সি ক্যাপ ক্যাটেগরির মিউচুয়াল ফান্ডে যেন আমাদের প্রপারলি ইনভেস্টমেন্ট থাকে, অর্থাৎ ডোমেস্টিক অ্যাসেট ক্লাসে আমাদের প্রপারলি ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে। তারপরেই আমরা জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশনের দিকে এগোবো, অর্থাৎ ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড আমাদের পোর্টফোলিওতে অ্যাড করার দিকে ভাববো। এবং এই প্রসঙ্গে বলা দরকার যে নতুন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের কিন্তু এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে প্রথমেই ইনভেস্ট করাটা উচিত হবে না, তাদের আগে ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডগুলো প্রপারলি ডাইভার্সিফাইড থাকতে হবে। এবার আমাদের আলোচনা করতে হবে যে কেন এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব। তো এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন। অর্থাৎ আমরা যদি দেখি যে ইন্ডিয়ান মার্কেটে আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও মোটামুটি ডাইভার্সিফাইড আছে, তাহলে আমরা ডাইভার্সিফিকেশনের আরেকটা দিক খুলে দিতে পারি ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড অ্যাকোয়ার করে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন। তো এই জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশনের কনসেপ্ট বা বেনিফিটটা কি, আমি একটা এক্সাম্পল যদি বলি তাহলে এই বেনিফিট বা অ্যাডভান্টেজটা বোঝা যাবে। সেটা হচ্ছে যে দেখা গেছে যে ইন্ডিয়ান স্টক মার্কেট অর্থাৎ ডোমেস্টিক স্টক মার্কেট এবং অন্যান্য গ্লোবাল স্টক মার্কেট কিন্তু একই সঙ্গে একই রকম বিহেভ করে না। আমি একটা এক্সাম্পল যেমন বলছিলাম যে 2016 সালে যদি দেখি তাহলে আমেরিকার যে ব্রড ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্স মোটামুটি 15 থেকে 16% রিটার্ন দিয়েছিল, কিন্তু সেই সময় আমাদের সেন্সেক্স 3 থেকে 4% রিটার্ন প্রোভাইড করেছিল। সুতরাং সেই সময় যদি কেউ জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন করতো তাহলে কিন্তু তিনি একটা ওয়েটেড অ্যাভারেজ রিটার্ন ভালো গেইন করতে পারতেন, রাদার দ্যান অনলি যদি তিনি যেতেন শুধু ডোমেস্টিক মিউচুয়াল ফান্ডের বা ডোমেস্টিক পোর্টফোলিওতে ইনভেস্ট করার কথা ভাবতেন। আর একটা কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার, সেটা হচ্ছে রিস্ক রিডাকশান। এটা অনেকটাই রিলেটেড জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশনের সঙ্গে। অর্থাৎ আমরা জানি যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও ডাইভার্সিফাইড হলে অ্যাসেট ক্লাস অনুযায়ী এবং জিওগ্রাফিক্যাল ডাইভার্সিফিকেশন দুটো হলেই তার রিস্ক কিন্তু কমে যায়। অর্থাৎ সেই দেশলাই কাঠির উদাহরণ, যদি আমরা একগুচ্ছ দেশলাই কাঠি ভাঙার চেষ্টা করি তাহলে ভাঙবে না, কিন্তু একটা দেশলাই কাঠি যদি ভাঙার চেষ্টা করি ভেঙে যাবে। এটাই হচ্ছে রিস্ক রিডাকশনের কনসেপ্ট থ্রু পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। এই জিওগ্রাফিক্যাল পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন এই রিস্ক রিডাকশনে আর একটা ডাইমেনশন অ্যাড করে। তৃতীয় কারণ ইনভেস্ট করার, সেটা হচ্ছে যে ইজ অফ ট্যাক্সেশন। সেটা হচ্ছে যে আমরা জানি বাজেট 2024-এ মিউচুয়াল ফান্ডের ক্যাটেগরি ওয়াইজ অনেক ট্যাক্স রিফর্মস এসছে। এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডকে একটা স্পেসিফাইড বা স্পেশালাইজড ক্যাটেগরিতে ফেলা হয়েছে
এবং এই ট্যাক্সেশন যদি আমরা দেখি শর্ট টার্মে ট্যাক্সেশন শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সেশন স্ল্যাব রেট অনুযায়ী হয় এবং লং টার্ম ক্যাপিটাল গেন 12.5% রেটে উইদাউট ইন্ডেক্সেশন। তো যদি কেউ ইনভেস্ট করে থাকেন এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ডে এপ্রিল 2023 1 এপ্রিল 2023-এর আগে এবং তিনি সেটা হোল্ড করে রেখেছেন 24 মাসের বেশি, অর্থাৎ এটা লং টার্ম ক্যাপিটাল গেইন যদি হয় তাহলে 12.5% উইদাউট ইন্ডেক্সেশন স্ট্রেট ওয়ে ট্যাক্সেশন হবে এর ওপর। সেকেন্ড কন্ডিশন, যদি কেউ ইনভেস্ট করে থাকেন অন অর আফটার এপ্রিল 1, 2023 এবং সেল করে থাকেন 1/4/2025-এর আগে, তাহলে এটা কনসিডার করা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে। তার কারণ হচ্ছে এখানে অবভিয়াসলি দুটো ডেটের মাঝখান থেকে এটা পরিষ্কার যে এখানে 24 মাসের কম দিন হোল্ড করে রাখা হচ্ছে, সুতরাং এটা হবে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তো এখানেও যে ট্যাক্সেশন রেটটা হবে সেটা হচ্ছে অ্যাজ পার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেটে। থার্ড কন্ডিশন হচ্ছে যদি কেউ ইনভেস্ট করে থাকেন অন অর আফটার এপ্রিল 1, 2023 তাহলে তিনি হোল্ড করে রাখেন যদি 24 মাসের কম, অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয় এবং এটা যদি বিক্রি করা হয় অন অর আফটার 1/4/2025 তাহলে এটা যেহেতু 24 মাসের কম এটা হোল্ড করে রাখা হচ্ছে সেই জন্য এটাও শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে এবং এখানে ট্যাক্সেশন রেট হবে অ্যাজ পার স্ল্যাব রেট। এবার ফোর্থ কন্ডিশন সেটা হচ্ছে যে যদি কেউ ইনভেস্ট করে থাকেন অন অর আফটার এপ্রিল 1, 2023 এবং এটা হোল্ড করে রাখেন 24 মাসের বেশি এবং বিক্রি করছেন বা করবেন 1/4/2025-এর পর, তাহলে এটা অবভিয়াসলি লং টার্ম ক্যাপিটাল গেইন হিসেবে কনসিডার্ড হবে এবং এখানেও ট্যাক্সেশন রেট হবে 12.5% উইদাউট ট্যাক্সেশন। তো এই প্রসঙ্গে বলে রাখি যে যদিও ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড ইকুইটি ফান্ড 65%-এর বেশি গ্লোবাল ইকুইটিতে ইনভেস্ট করে থাকে, তবু এটাকে আমাদের ট্যাক্সেশন পারপাসের জন্য এটা আদার দ্যান ইকুইটি ফান্ড ধরা হবে। তার কারণ আমাদের রুল রয়েছে যে কোনো একটা ফান্ডকে ইকুইটি ফান্ড হিসেবে কনসিডার্ড হতে গেলে তাকে ডোমেস্টিক ইকুইটিতে 35% অ্যান্ড মোর ইনভেস্ট করতে হবে। সুতরাং এটা ট্যাক্সেশন পারপাসের জন্য একটা স্পেশালাইজ বা স্পেসিফাইড ক্যাটেগরিতে পড়ে। লাস্ট যে ট্যাক্সেশন কনসিডারেশন সেটা হচ্ছে যে ডিভিডেন্ড যদি আমরা রিসিভ করি এই ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড থেকে, সেটা ইরেসপেক্টিভ অফ টাইম অর্থাৎ এনি টাইম যদি আমরা রিসিভ করি তাহলে এটা কনসিডার্ড হবে ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে হেড, যেটা ইনকাম ট্যাক্স হেড হবে এবং এখানেও ট্যাক্সেশন হবে অ্যাজ পার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট। তো বন্ধুরা আজকে আমরা জানলাম যে ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড তার সম্পর্কে, কেন ইনভেস্ট করা উচিত, কাদের ইনভেস্ট করা উচিত এবং ট্যাক্সেশন রেট সম্পর্কে। তো যদি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি হেল্পফুল মনে হয় এবং এটা মনে হয় যে কিছু ইনফরমেশন আপনারা পেলেন, রেলিভেন্ট ইনফরমেশন, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।